না, আলপনার বরেরও শেষ ইচ্ছা পূরণ হয়নি। হ্যাঁ, কালকে রাত্রিবেলা এরকমই একটা ভিডিও দেখলাম একটা চ্যানেলে। সেই চ্যানেল থেকে আলপনার বরের অনেকটা আপডেট পেলাম। আর যে আপডেটটা পেলাম সেই আপডেটটা অনেকটা ভয়ঙ্কর। সেই আপডেটটা নিয়ে আজকে আমিও আপডেট দিলাম। যার চ্যানেল দেখেছি সেও আপডেট দিয়েছে, তো গোয়েন্দাগিন্নি সেও আপডেট দিয়েছে, অনেকটা আপডেট দিয়ে দিয়েছে। আমিও ভাবলাম যে যার ভিউয়ার্সদের তার দেওয়া উচিত। আমিও আজকে অনেকটা আপডেট তোমাদের সামনে দেব। প্রথমত জানতে পারলাম যে না, তার শেষ ইচ্ছাটা পূরণ হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটাকেও স্কিপ করো না, অনেক কিছু জানতে পারবে। পারলে তোমাদের একটুখানি ভিডিও ক্লিপ, কারণ সেই নিজেই মুখেই বলেছে একটু আধটু ভিডিও ক্লিপ নিলে কোনো ব্যাপার না, কিন্তু পুরোটা তো দেখি যদি পারি যদি মনে করি দেবো, নালে তোমাদের মুখেই বলবো। আর তোমাদের আজকে আলপনার বরকে নিয়ে আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে রাত্রে হঠাৎ করে আলপনার বরের একটা আপডেট পেলাম। বনগাঁতে এসছে, বনগাঁতে কোনো বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে এসছে। যাই হোক, মন ভালো নেই, শরীর ভালো নেই, সব থেকে বড়ো কথা শরীরটা একদমই ভালো নেই দেখলাম। হ্যাঁ, যদি বলো কেউ বলবে কি ব্যাপার, তুমি ওর বিপক্ষে ভিডিও করেছো। বিপক্ষে ভিডিও করিনি, দুটো জিনিস খারাপ লেগেছিলো, সেইটার বিপক্ষে কথা বলেছি। একটা হচ্ছে ওর আলপনার শ্রাদ্ধ করা, ধুমধাম করে খাওয়ানো, শ্রাদ্ধটা না ধুমধাম করে খাওয়ানো দাওয়ানো, আর হচ্ছে ওর শ্বশুরবাড়িতে যেখানে ওর জায়গা হয়নি সেখানে ওর শ্রাদ্ধটা করা হয়েছে। এই দুটোকে আমি অবজেকশন জানিয়েছি, এই দুটো জিনিসকে। তাছাড়া আলপনার বর আমার শত্রু না, এইগুলো আমার দৃষ্টিকটু লেগেছে, তাই আমি তার প্রতিবাদ করেছি। এবং কালকে আলপনার বর যে আপডেটটা দিয়েছে তার তীব্র প্রতিবাদ আমি প্রথমেই করেছিলাম, এবং আমার একটা ভিডিও এখনও আছে যেটার প্রতিবাদ আমি করে গেছি যে এইটা অন্যায়, এইটা একদমই মেনে নেওয়া যায় না। তো চলো প্রথম থেকে বলি। কালকে যে আপডেট, কালকে ও নিজেই বলল বনগাঁতে বললাম একটা নিমন্ত্রণ খেতে এসছে, তো সবটাই কৃষ্ণের উপর ছেড়ে দিয়েছে। আলপনার কি হয়েছিল ও নিজেও জানে না। বলল 4 বোতল ব্লাড দিতে হয়েছে, তারপরে কলকাতায় নিজের হাতে ভর্তি করেছে। তারপরে সেই মানুষটা সুস্থ সবল মানে স্বাভাবিক মানুষটাকে ভর্তি করার পরে তারপরে শুনছে যে সে আর নেই। অনেক ডাক্তার ছিল, ডাক্তারের নামও বললো অ্যাপেলো নার্সিংহোম। কালকে যেটা জানতে পারলাম সেটার থেকে মনেই হয় যে কলকাতা অ্যাপেলো হাসপাতাল নিশ্চয়ই খারাপ না, তোমরা জানো যথেষ্ট ভালো, কিন্তু ওর আয়ু নেই। আর কি হয়েছিল ডাক্তাররাও বলেনি, ডাক্তারও রিপোর্টে ডেথ সার্টিফিকেটে লিখেছে যে অর্গান ফেলিওর, কিন্তু কেন এই অর্গানটা ফেলিওর হলো সেটাও কিন্তু ও বলতে পারলো না, আলপনার বর বলতে পারলো না, ডাক্তাররাও নাকি বলতে পারেনি। এখনও পর্যন্ত জানা যায়নি অ্যাকচুয়ালি আলপনা কিসে মারা গেছে। কারণ কালকে যেটা শুনলাম, এর আগেও শুনেছি, ভেবেছিলাম বোধহয় গলব্লাডারের স্টোনটার থেকে, কিন্তু শুনলাম 1 mm বা সিএম, যাই হোক 1 cm কি 1 mm স্টোনটা, অর্থাৎ ছোট্ট একটা স্টোন, সেই স্টোনটার জন্য কিছু হয়নি। ওই যে জন্ডিসটাও খুব সামান্য ছিল। অতএব এগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল না, যেটা কালকে ওর আপডেট থেকে বলছি সেটা নিয়েও প্রবলেম ছিল না। ও নেগেটিভ ব্লাড ছিল, সেটাও দেওয়া হয়েছিল। তাহলে কিসের থেকে থ্যালাসেমিয়াও ছিল না, কারণ থ্যালাসেমিয়া থাকলে পরে বছরে বা মাসে মাসে ব্লাড দিতে হতো, যেটা আমরা প্রিয়ার ছেলেকে দেখেছি যে মাসে মাসে ব্লাড দিতে হয়েছে, তার ভিডিওতে ব্লগিংয়ে কোথাও নেই। তাহলে বলতো থ্যালাসেমিয়াও না, তাহলে কি হয়েছিল, আলপনার কি হয়েছিল? আমি এটা রিকোয়েস্ট করব আলপনার বরকে, এটা একটু তদন্ত করা হোক, বা এটা একটু জানা হোক যে আলপনার কি হয়েছিল। অন্তত ওর এই লাখ ভিউয়ার্সরা অন্তত জানতে পারবে যে আলপনার কি হয়েছিল। তো যাই হোক, লাস্ট শুনলাম যে অর্গান ফেলিওর, যেটা লিখে দিয়েছে, যেটা গদের লেখা, ছকের লেখা, সেটা লিখে দিয়েছে। তারপরে শুনলাম ও নিজেও অসুস্থ, ওর বাঁদিকের হার্টে পেন হচ্ছে, হার্টের পেনটা নিচে গেছে, ঘাড়ে একটা পেন হয়েছে। এটা কিন্তু আমরা দেবাশিসের ক্ষেত্রেও দেখেছিলাম। দেবাশিস একটা রুগী টানতে গেলে, রুগীর দিকে তাকাতে গেলে সে নিজে অসুস্থ হয়ে যায়। এর ক্ষেত্রে যুগার ক্ষেত্রেও সেটাই দেখলাম, সম্ভবত নাম যুগান্তর, এর ক্ষেত্রেও তাই দেখলাম। ওর ঘাড় নাড়াতে পারছে না, এত ঘাড়ে পেন হয়েছে। কারণ একটা পেশেন্ট টানতে নিজের দিকে ধ্যান থাকে না। 10 দিন খাইনি। আমি কালকে যে আপডেটটা পেয়েছি সেখান থেকেই তোমাদের বলছি। হ্যাঁ, আমার আপত্তি আর একটা জায়গাতেও আছে, তোমাদের বলবো। আর শেষে বলবো ওর শেষ ইচ্ছাটা কি করে পূরণ হলো না, কিভাবে শেষ ইচ্ছাটা ও পূরণ করতে পারেনি মানুষের জন্য, জনসাধারণের জন্য, সেটাও বলবো। তো ঘাড়ের যন্ত্রণায় দেখলাম ঘাড়টা ঘোরাতে পারছে না, কোথাও একটু লেগেছে।
প্রচণ্ড পরিমাণে ওর রেস্টের দরকার, প্রচণ্ড পরিমাণে ওর ট্রিটমেন্টের দরকার। ওর এখন এই বনগাঁ এসে নিমন্ত্রণ বাড়িতে বা এরপরে শুনলাম মায়াপুর যাবে, তারপরে শুনলাম পিণ্ডদান করতে যাবে, এসব না করে আগে ওকে সুস্থ হতে হবে। আগে ওকে একটা ভালো ডাক্তার দেখে ওকে আগে সুস্থ হতে হবে, তারপরে এগুলো স্টেপ বাই স্টেপ করবে। তারপরে শুনলাম ভিডিও আসবে কিনা, একটু সময় লাগবে, সে তো স্বাভাবিক। তবে একটা কথা বললো, যখন যে ভিডিওটা করছে সে জিজ্ঞাসা করলো যে স্ক্রিপ্ট রাইটার তো আলপনা ছিল, বললো হ্যাঁ, একসঙ্গে দাঁড়িয়েও 10টা স্ক্রিপ্ট ভিডিও বানিয়ে ফেলতে পারতো, স্ক্রিপ্ট রাইটারও ছিল না, কিন্তু ও মাথা থেকে বার করতে পারতো। তো সে যখন প্রশ্ন করলো যে আপনার শাশুড়ি তো অল ইন অল, কারণ উনারই তো ভিউয়ার্স অনেক, মানে, কিন্তু সেই জায়গাটা যে কথাটা ব্যাখ্যা করে বলে দিল, সেই কথাটা হচ্ছে যে একটা মাঠে 11 জন প্লেয়ার খেলে, কথাটার যেমন যুক্তি আছে, কিন্তু কথাটা আমার একটু যেন কোথাও একটু অন্যরকম লাগলো। যাই হোক, প্রাধান্যটা দিতে চাইলো না। অভিনয়টা কিন্তু যে করে, অভিনয় দিয়েই কিন্তু ফুটাতে হয়, যেটা আলপনার মা করতেন। হ্যাঁ, পেছনে অনেক কলাকুশলী থাকে, কারণ আমরা যখন একটা সিনেমা দেখি সামনে নায়ক নায়িকা থাকে, পেছনে প্রচুর কলাকুশলী থাকে, কিন্তু প্রধান ভূমিকা কিন্তু নায়ক নায়িকারই থাকে, তারা ফুটিয়ে তোলে। সেটাই ও বোঝাতে চাইলো, 11 জন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ার খেললে হয় না, একজন প্লেয়ারের পেছনে কিন্তু 10টা প্লেয়ার থাকে। অর্থাৎ আলপনার মা যেটা ফ্রেন্ড ফলোয়ার্স হয়েছে, তার পেছনে অনেক মানুষ থাকে, একদমই ঠিক। স্ক্রিপ্ট রাইটার থাকে, আলো থাকে, ভিডিও থাকে, এডিটিং করা থাকে, ক্যামেরা ধরা থাকে, একদমই সেটা বোঝাতে চাইলো যে একা কৃতিত্ব ওর মান না, এটা একদমই তো সত্যি কথা, কিন্তু পাশাপাশি কৃতিত্বটা দিলে অসুবিধা হতো না। তো যাই হোক, তারপরে বললো হ্যাঁ আসবে, সেরকম হলে ভিডিও তো আসবেই, একটা স্ক্রিপ্ট রাইটারকে হায়ার করে নেবে, স্বাভাবিক, এত বড় একটা চ্যানেল হায়ার করতেই হবে, আর ভবিষ্যতে তো ভিডিও করতেই হবে, ভিডিও দিতেই হবে, যেহেতু এটাই আর্নিং। আর সত্যি কথায় আলপনার মাকে এইভাবেই ভুলিয়ে রাখতে হবে, কারণ ওনার লাস্ট ভিডিওটা দেখেছি। কেমন আছো বন্ধুরা? সত্যি কথা, সেই টোন ওনাকে সামনে আসতে হবে, ওনাকে ভুলে থাকতে হবে। সেই জন্য হয়তো একটা মেয়েকে হায়ার করবে, বলছিল যে একটা মেয়েকে হায়ার করবে বা একজন স্ক্রিপ্ট রাইটারকে হায়ার করবে, করে স্ক্রিপ্ট করে দেবে। আর ওর মা তো দারুণ সুন্দর সুন্দর ভিডিও করা, আস্তে আস্তে হয়তো ছন্দে ফিরবে। তো এখন পারবে না, একটু সুস্থ হতে হবে, তারপরে হয়তো ছন্দে ফিরবে। তো এই তো গেলে এই কথা, এবার বলি আসল কথা। তারপরে যে বার্তাটা দিল, প্রথমে আমি একটুখানি বলে নিই যে আপত্তিকর কি। কিছু কিছু ভিডিওতে আসতে দেখছি যে আলপনার শাশুড়ি খুব হাউতাস করছে, আমাদের বন্ডিং ছিল, ভীষণ ভালো বন্ডিং ছিল, আমার বৌমা ছিল না, আমার সন্তানের ছিল, মা ছিল। তো এইগুলো বড্ড দৃষ্টিকটু লাগছিল, যেটা দৃষ্টিকটু লেগেছে সেটা কিন্তু বলবই। তারপরেও বলছিল যুগা, ওদের 7 বছরের বিবাহিত জীবনের 3 বছর ওরা বাপের বাড়িতেই ছিল, মানে আলপনার শ্বশুর বাড়িতেই ছিল, তারপরে 4 বছর ওরা 2-1 জায়গায় ভাড়া থাকার পরে আলপনার বাপের বাড়িতে এসে সংসার করছিল। 4 বছরের সংসার, ভীষণ ভালোবাসা, বারবার বলছিল। এটা শুনে খুব খারাপ লাগছিল, স্বাভাবিক, সদ্য অনেক ভুল বুঝেছি, রাগ হয়েছে, এই বয়সে একটা মেয়ে চলে গেছে, ভীষণ ভেবেছি হয়তো ট্রিটমেন্ট করতে পারেনি ঠিক মতো জায়গায় যেতে পারেনি, সেই জন্য হয়তো আলপনা এত অল্প বয়সে চলে গেছে, খারাপ লাগছিল, রাগের থেকে, অভিমান থেকে দেখছিলাম, আর রাগ হচ্ছিল। তারপরে এত ঘটা করে কাজ করেছে, মানে শ্রাদ্ধ খাওয়া, এই সমস্ত নিয়ে খারাপ লাগা থেকে বলেছিলাম যে এই সাধারণ একটা গল ব্লাডারের স্টোন অপারেশন করতে পারেনি, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছে, সেই জন্যই হয়তো চলে গেছে, রাগের থেকে, ক্ষোভের থেকে বলেছি। কিন্তু শেষে বুঝেছি যার নিয়তি যতটুকু সে লিখে নিয়ে আসে, তার বাইরে সে 1 ঘন্টাও থাকতে পারে না। তো যাই হোক, কালকের খুব খারাপ লাগছিল যখন বলছিল যে আলপনা আমার শুধু স্ত্রী ছিল না, আমার অনেক কিছু ছিল, খুব খারাপ লাগছিল, কারণ সদ্য তার সহকর্মী, মানে সঙ্গিনী, স্ত্রী, সহধর্মিণীকে হারিয়েছে, খারাপ লাগছিল। বলছিল যে আমি এই যে আপডেট দিচ্ছি, আমার পাশে আজকে আলপনা নেই, আমার খুব একা লাগছে। যার যায় সেই বোঝে, আমরা তো শুধু উপলক্ষ মাত্র, আমরা তো শুধু বলি, কখনো রাগ হয়, ক্ষোভ হয়, বলি। তো এটাও খুব খারাপ লেগেছিল, কারণ 3 বছর মেয়েটা সংসার করতে পেরেছিল, তারপরে যে কোনো কারণে, প্রত্যেকটা শ্বশুরবাড়িতেই হয়, যে কোনো কারণে চলে গেছিলো, বেরিয়ে যেতে হয়েছে, সেই আপডেটও দেখেছিলাম, আজকে নাইবা বললাম। তবে ওইটা আমার খারাপ লেগেছিল, জন্য ওই খারাপ লাগা থেকে একটা ভিডিও করেছিলাম। এইবার বলি আসল কথা, যেটা বার্তাও দিল, সেটা হচ্ছে প্রচুর ক্রিয়েটাররা ওর ভিডিও পুরোটা ডাউনলোড করে, ও বললো 30 থেকে 50টা চ্যানেল ডাউনলোড করে পুরো ভিডিওটা দিয়ে দিয়েছে। ওর বক্তব্য হচ্ছে একটুখানি ক্লিপিং নিয়ে আমার সম্বন্ধে বলতো, সেই পর্যন্ত ঠিক ছিল,
সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমার ভিডিওটা পুরো ডাউনলোড করে তাদের চ্যানেলে দিয়ে দেওয়া, এইটার আমি মানে ডেট এগেনস্টে। এইটা আমি প্রথম দিনই ভিডিও করেছিলাম এবং রিকোয়েস্ট করেছিলাম যে এটা করো না তোমরা। সে যেই হোক, আমার কাছের হোক আর দূরের হোক, যে ক্রিয়েটারই করো, এটা খুব অন্যায়, এটা ভীষণ পরিমাণে অন্যায়। তারকে বলতে গিয়ে একটুখানি ক্লিপিং তুলে কথা বলো বোঝানোর জন্য। অনেকে চ্যানেল চেনে না, অনেকে জানে না, বা কোন বিষয়টা নিয়ে কথা বলছি সেটা বোঝে না, সেইটুকু নিয়ে বলা উচিত ছিল। এর আগে টেডি শার্টকে নিয়েও এরকম হয়েছে, তার জন্যও সে ওয়ার্নিং দিয়েছিল এই রকম। তারপরে যখন সে 12-13 দিন পরে দেখেছে, তাকে সবাই জানিয়েছে, তারপরে সে ওয়ার্নিং দিয়ে তারপরে সমস্ত ভিডিও প্রাইভেট করতে হয়েছে। ঠিক কালকে এই একই ঘটনা, এটা সত্যি খুব নিন্দনীয়। একটা মানুষ চলে গেছে, তার পুরনো ভিডিওগুলো ডাউনলোড করে করে ছেড়ে দেওয়া একদম অন্যায়, চরম অন্যায়। এর আমি একদম বিরুদ্ধে। একটা কষ্ট করে একটা ভিডিও করতে তার কতটা কষ্ট হয়, কতটা এফোর্ট দিতে হয়, তার অসময়ে তার সেই ভিডিওগুলো তুলে নিয়ে এসে পুরোটা দিয়ে দেওয়া সত্যি খুব অন্যায়। ও কালকেও বলল যে যারা করেছো তারা যদি ইমিডিয়েট প্রাইভেট না করো তাহলে আমি স্ট্রাইক দেবই। আমার হাতে প্রশাসন আছে, আমার হাতে উকিল আছে, আমার হাতে থানা আছে, আমার লোকাল নেতারা আমার হাতে আছে, প্রত্যেকে আমাকে বলছে যে তুই স্ট্রাইক দিয়ে দে। শুধু ইউটিউব না বন্ধুরা, ফেসবুকও করেছে, এবং প্রচুর নাকি ফেক আইডি তৈরি হয়েছে, ফেসবুকেও হয়েছে। ফেসবুকে আমার ভিডিও চুরি হয়েছিল, এবং যখন ধরতে পেরেছি তখন তার ভালো ভিউজ হয়েছিল। যাই হোক, সেই ঘটনা আজকে আর না বলবো, যারা তারা জানে। তো সবাইকে অনুরোধ করছি, যারা এই কাজটা করেছো, যাদের স্ট্রাইক দিয়েছে, আমি তোমাদের এর আগেও বলেছি, ওর একটা আপডেটের নিচে ওর ফোন নাম্বার দিয়েছে, যাদের স্ট্রাইক দিয়েছে তারাও তার সাথে যোগাযোগ করো। অবশ্যই ও স্ট্রাইক তুলে নেবে, বলেছে নিজেই যে স্ট্রাইক তুলে নেব, এবং একটা কমেন্টের মধ্যেও জানিয়েও দিয়েছে যে থাম্বনেলগুলো সরিয়ে দাও, ভিডিওগুলো প্রাইভেট করো। বারবার ও জানাচ্ছে কিন্তু যে আমি কিন্তু স্ট্রাইক দেবো এবং কড়া পদক্ষেপ নেব, আমি কিন্তু এটা সহ্য করব না, এটা কিছুতেই মেনে নেবো না। কালকে বারবার একই কথা ও বলেছে, এবং প্রত্যেককে আমিও রিকোয়েস্ট করছি, যারা এই কাজগুলো করেছো তারা ইমিডিয়েট ওর ভিডিওগুলো প্রাইভেট করে দাও, ওর যেখানে থাম্বনেল লাগিয়েছো সেই থাম্বনেলগুলো সরিয়ে দাও। ও কিন্তু বারবার কালকেও ওয়ার্নিং দিয়েছে, এর আগে ওর ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে বলেছে, আবার কালকে একটা চ্যানেলে, ওই গোয়েন্দাগিন্নির চ্যানেলে এসেও কিন্তু ও বারবার বলেছে যে আমি কিন্তু স্ট্রাইক দেব। যদিও সব শেষে বলেছে কৃষ্ণর উপর ছেড়ে দিলাম, কৃষ্ণ যেটা করবে সেটা নিজেকে সমর্পণ করে দিয়েছে কৃষ্ণর উপর ছেড়ে দিলাম, কৃষ্ণ যেটা ভালো বুঝবে সেটাই করবে। তার যারা এই অন্যায়গুলো করছে, নিশ্চয়ই কৃষ্ণ তার শাস্তি দেবে, এটাও বলেছে। কিন্তু সর্বোপরি আমার যেটা মনে হয়েছে, ও কিন্তু স্ট্রাইক দেবে, আর এটা দেওয়া উচিত। এটা দিলে অন্তত পরবর্তীতে কোনো এরকম ঘটনা ঘটলে কেউ এই ধরনের নিন্দনীয় কাজ করতে পারবে না। অবশ্যই বলবো এটা নিন্দনীয় কাজ, এবং এটা একবার না, বারংবার হয় এই ঘটনার পুনরাবৃত্তি বারংবার হয়। এইটাই অবাক লাগে যে একই ঘটনা ঘটে যাচ্ছে, স্ট্রাইক পড়ছে চ্যানেলে, তবুও তারা বারবার বার্তা দিচ্ছে আমি স্ট্রাইক দেবো, তবুও সেই চ্যানেলগুলোতে সেই ভিডিওগুলো রয়েছে, কি ফেসবুক কি ইউটিউব। তো কালকে আবার ও বলে গেল যে আমি স্ট্রাইক দেব, আমি পদক্ষেপ নিচ্ছি। আমি আজকে রাত্রিরেই, মানে গতকালকে রাত্রিরের কথাই বলেছে, আজকে রাত্রিরেই ফেসবুকেরগুলো স্ট্রাইক দেবো, তারপরে ইউটিউবেরগুলো। তো আমি আবার তোমাদের, আমার কাছের যারা, যদি আমার ভিডিওটা কেউ দেখো যে তার ভিডিও তোমরা শেয়ার করেছো, তারা শেয়ার না, ডাউনলোড করে দিয়েছো, তারা ইমিডিয়েট ভিডিওগুলো প্রাইভেট করে দাও, নালে কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। আমি তোমাদের ভালোবাসি, প্রত্যেকটা ক্রিয়েটারকে ভালোবাসি, আর আমি চাই না যে কোনো চ্যানেলের ক্ষতি হোক। ও কিন্তু বারবার ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিং দিতে একসময় কিন্তু ও ঠিক স্ট্রাইকটা দিয়ে যাবে। কারণ ওর যখনই ওর ডাউনলোড করে ছাড়ছে, ওর কাছে মেল চলে যাচ্ছে, ইউটিউব ওর কাছে মেল পাঠিয়ে দিচ্ছে, ও দেখতে পাচ্ছে ও যে কে ওর ভিডিও ক্লিপিং ব্যবহার করেছে, মেল চলে যায়। যারা বোঝে তারা বোঝে, আর ও এত বড় একটা ইউটিউবার, ও বোঝে না? কালকে ওকে দেখে মনে হলো অনেক কিছু জানে, বলল আমাদের এত বোকা ভেবো না, আমরা ইউটিউব করতে নেমেছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে এত দিনের পরিশ্রমের ফল পেয়েছি, মানুষ আমাদের ভালোবেসেছে, কৃষ্ণ আমাদের মুখ তুলে চেয়েছে আমাদের দিকে, আমাদের এত বোকা ভেবো না। একদমই তাই ভেবেছে, সহজ সরল একটা ছেলে, দিয়ে দিও ওর ভিডিওগুলো।
এরকমভাবে ভিউজ কামানো, নিজেদের ক্রিয়েটিভিটি দেখাও। ওর ক্লিপিং সামান্য তোলো, তুলে কিছু কথা বলো, কিন্তু সবটা না। আমিও হয়তো আজকে একটুখানি ও যে বার্তাটা দিয়েছে সেই বার্তাটা তোমাদের সামনে একটুখানি দেবো যে বার্তাটা কি কথাগুলো বলেছে, তারপরে বলবো যে ওর শেষ ইচ্ছাটা পূরণ হয়নি। তো চলো একটুখানি বার্তাটা তোমরা শুধু শুনে নাও, তাও ব্লার করে দেবো, ভয়েস চেঞ্জ করবো কিনা চিন্তা করব, তবে একটুখানি যে ও বলেছে কালকে এই কথাটা সেই বার্তাটা তোমার কাছে দেব। আর যার ভিডিওর থেকে আমি ভিডিও ক্লিপিং নিচ্ছি তোমার কাছ থেকেও তোমাকে আমি বললাম যে আমি ভিডিও ক্লিপিংটা তোমার নিলাম, যদি তোমার আপত্তি থাকে আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও দরকার হলে প্রাইভেট করে দেবো। আমি সামান্য একটু ভিডিও ক্লিপিং নিচ্ছি, তো চলো একটুখানি তোমাদের দেখাবো। যারা ভিডিও নিয়েছে তারা ভাবছে আমরা বেঁচে গেছি, কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমি বলছি একটা চ্যানেলও বাদ দিব, একটা চ্যানেল কাউকে আমি ছেড়ে দেবো, সবাইকে গুনে স্টাইল সবাই যত এক একজন 40টা 50টা করে ভিডিও নিচ্ছে। ওরা মানুষ কেন ভাই? আমার অপরাধ কি? তোমরা আমার ভিডিওটা আমাদের ভালোবাসো, ঠিক আছে, কেমন ভালোবাসে? কি ভালোবাসা? কেমন ভালোবাসা? চুরি করছো কেন? আমার কাউকে না বলে না মানে চুরি করা? তোমরা কি চোর? তোমার বাবা মাকে এটা শিক্ষা দেয়নি? তোমার গুরুকে শিক্ষা দেয়নি? এটা কেমন ধরনের বিহেভিয়ার? যদি কেউ তার চ্যানেলে ভিডিও করে দেখাবে আর সে তার বক্তব্য উপস্থাপন করবে, তাহলে ঠিক আছে। তাদেরকে যদি আমি স্ট্রাইক দিই, রিমান্ড লাগবে, কেন তোমাদের ভালো ভিডিও করছি? তোমরা লোককে বোঝাচ্ছ যে আমরা এই ধরনের ভিডিও বানিয়েছি, আর কিন্তু বাস্তবে তা না। বাস্তবে ও ডাইরেক্ট ভিডিওটা ডাউনলোড করে আমার চ্যানেলে, ওর চ্যানেলে দিয়েছে, বাস। আমার পাশে পুলিশ প্রশাসন, থানা, সাইবার ক্রাইম, উকিল সবাই আছে, এমনকি জেলার যে যারা জেলা স্তরে আমাদের যেগুলো পার্টির যারা লোক আছে তারা পর্যন্ত আছে যে তুমি অ্যাকশন নাও, আমরা তোমাদের পাশে আছি। আমি তাও যাইনি যে কোন ক্ষতি করতে চাই না। আমি এতটুকু বিশ্বাস করি যে কৃষ্ণ আছে, সে দেখে নি কিনে নিয়েছো। ও নিজে বলেছে যে এইগুলো যদি প্রাইভেট না করে তাহলে ও স্ট্রাইক দিয়ে দেবে। তো হলো, ও শুনে নিলে। এইবার বলবো ওর শেষ ইচ্ছা। যখন আলপনা চলে গেছে, বাড়িতে নিয়ে এসছে, তখন ওই আলপনার দেহের কাছে, মানে ওর মৃতদেহর কাছে এই যুগাকে যেতে দেয়নি। কেন যেতে দেয়নি, কি বৃত্তান্ত সেটাও বললো। কেন যেতে দেয়নি আমি জানি না, কিন্তু আমি যে শেষ ওকে একটু জড়িয়ে ধরবো শেষবারের মতো, সেটাও আমাকে করতে দেয়নি। এটা কিছুই না, এত ভালোবাসার জন্যই মানুষ আটকেছে, যে সামনে গিয়ে প্রচণ্ডভাবে কান্নাকাটি, যেটা আমার মনে হচ্ছে যে প্রচণ্ডভাবে কান্নাকাটি করবে, ভেঙে পড়বে, সেই জন্যই হয়তো ওকে যেতে দেয়নি। কিন্তু ওর এটা শেষ মনের ইচ্ছা ছিল যে গিয়ে শেষবারের মতো আলপনাকে একবার বুকে জড়িয়ে ধরবে, কিন্তু সেটাও পারেনি। ও শেষ ইচ্ছাটা পূরণ হয়নি। এটা শুনছিলাম যখন, না খুব খারাপ লাগছিল। নিয়ে যেতেই পারতো, সবাই ধরাধরি করে একবার শেষ আলপনার কাছে ওকে নিয়ে যেতেই পারতো। খুব খারাপ লাগলো। হয়তো সেই সময় কারুর মাথার ঠিক ছিল না, একটা এইটুকু মেয়ে চলে গেছে, হয়তো ভেবেছে, একদিকে আমরা দেখেছি একটু ভিডিও ক্লিপিং এসছে, ওর মার আর্তনাদ দেখেছি, মানুষ কিভাবে সামলাচ্ছে ওর মাকে, সেখানে হয়তো যুগাও সেই রকম। তার মধ্যেও দেখেছি শরীর খারাপ, দীর্ঘদিন একটা রুগী টানতে টানতে শরীর খারাপ হয়ে গেছে, সেই ওর হয়তো পারমিট করছিল শরীর, সেটা হয়তো বুঝতে পেরেছে যে আলপনার সামনে দিলে হয়তো আরও ওই হয়তো সেন্সলেস হয়ে যাবে, ওরই হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে। সেই জন্যই হয়তো ওর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের যারা ছিল, তারা হয়তো এই দিকটা চিন্তা করে, ও মানে আলপনার বরের দিকটা চিন্তা করে নিয়ে যায়নি, কিন্তু বরের রয়ে গেল শেষ আক্ষেপ, শেষ ইচ্ছাটা পূরণ হলো না। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। তোমাদের আবার রিকোয়েস্ট করে গেলাম যে আমাদের সবার হয়ে, মানে যারা যারা এগুলো করেছো তাদের সবার হয়ে, গোয়েন্দাগিনীর যে ওনার, সে গেছিলো, সবার হয়ে রিকোয়েস্ট করে এসছে যে তুমি ছোট ছোট চ্যানেলগুলোতে দিও না, স্ট্রাইক দিও না। তারপরেও কালকে রাত্রিরে ও বার্তা দিয়েছে, আমিও তোমাদের বার্তা দিয়ে দিলাম, তোমরা পারলে তোমাদের চ্যানেলের স্বার্থে তোমরা পারলে সেগুলো প্রাইভেট করো। তো চলো, আজকে এইটুকুই ছিল তোমাদের বলার। আর ভালো লাগলে, তোমাদের যদি মনে হয় আমি ঠিক বললাম, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই শেয়ার করে দিও, প্রত্যেকে যাতে জানতে পারে যে কালকেও কি বার্তা দিয়ে গেল। তো চলো, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।